আস্বাদন করব নবদ্বীপ লীলা, মহাপ্রভুর লীলা। যেহেতু ও নবদ্বীপ গোবিন্দ ঘোষের কথা বলছিল, সেই জন্য আমরা গৌরের লীলাই আস্বাদন করব। সেই পরম্পরা ধরে আস্বাদিত বিষয়বস্তু মলাই চাঁদ কাজী উদ্ধার। ভগবান, আপনারা মায়াপুর কে কে গেছেন? একটিবার হাত তুলুন দেখি। মায়াপুর, মায়াপুর যে জায়গাটার নাম আজকে মায়াপুর, মহাপ্রভু যখন এসেছিলেন ওই জায়গাটার নাম ছিল মিয়াপুর, আর সেখানে সব মুসলমানদের বাস ছিল। সেই মায়াপুরের ইস্কন মন্দির থেকে 3 কিলোমিটার দূরে একজনের সমাধি দেওয়া আছে, দেখেছেন? যার পাশে আছে একটা চাপা ফুল গাছ। লক্ষ্য করেছেন? সহজ বিষয় গাইব প্রথমবার, কারণ কঠিন গাইলে বুঝবেন না, অত কঠিনে আমার যাওয়ার দরকার নাই। সেই চাপা ফুল গাছ মহাপ্রভু নিজের হাতে রোপণ করে। মহাপ্রভু এই চাপা ফুল গাছ রোপণ করে বলেছিলেন, কাজী, গাছে যদি কোনোদিন পাতা নাও থাকে, একটি করে ফুল ফুটবেই ফুটবে, তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য, যাতে জীবনে কোনোদিন হিন্দু মুসলমান কেউ তোমায় ঘৃণা না করতে পারে। সেই চাপা ফুল গাছ গিয়ে দেখে আসবেন, আজও বর্তমান। মনেই হবে না ওটা 500 বছর আগে সেই গাছ। মহাপ্রভুর অবারিত করুণা, জাতের বিচার করলেন না। বলে, যার বদনে আইসে কৃষ্ণ নাম, তুমি জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কীর্তন আনন্দে বিভোর হয়েছেন। সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, কেমন? ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। যে নাম শ্রবণে ভালা, যে নাম শ্রবণে ভালা, আজ বয়সী গাবি না। আমার যে নাম শ্রবণে ধারা, বলুন ধ্বনি। বহে আর যে নাম শ্রবণে ভালা, আজ বয়সী গাবি না। আমার যে নাম শ্রবণে ধারা, বহে বিধান। ভজ কৃষ্ণ ভব কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। এ নাম শুধু মানুষ জপ করে না। কে কে গাইছে? ব্রহ্মা, ব্রহ্মা জপে না
পঞ্চমুখে মুখে আদি ব্রহ্মা জপে না ওগো চতুর্মুখী শিব জপে না পঞ্চমুখে আবার নারদ জপে নাম নারদ জপে না আবার নারদ জপে নাম আবার নারদ জপে না তার নয়ন ভেদা ভজ কৃষ্ণ নাম ভজ কৃষ্ণ হরি গৌর হরি 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 কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম আরে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের এক বৎসরের মতো ধারণ করে শ্রীবাস অঙ্গনের মাঝে নিশি জাগরণী কীর্তন আরম্ভ করলেন। যে কীর্তন আনন্দে গোটা নদী নবদ্বীপবাসী মেতে উঠল, কিন্তু মানতে পারল না কারা? সবার ভালো লাগে? বলুন, আজকের দিনে দাঁড়িয়েও কি সবার ভালো লাগে? কীর্তনের সাউন্ড যারা গৌরকে ভালোবাসে তাদের কাছে অমৃতের মতো লাগে, আর যারা কীর্তন ভালোবাসে না তারা চিন্তা করে কখন যে ছাতা বন্ধ হবে। আছে না এরকম মানুষ? তাদের কাছে বিষের মতো লাগে। তা আজকের যে রীতিনীতি তৎকালীন দিনেও ছিল। চৈতন্য চরিতামৃতে তাদের নামগুলো দেওয়া আছে। আবার যারা এখানে ব্রাহ্মণ বসে আছেন, অপরাধ নেবেন না, ও নিজেই তো ব্রাহ্মণ। মহাপ্রভু নিজেই কিন্তু ব্রাহ্মণের ছেলে ছিলেন। মহাপ্রভুর পদবী কি? মহাপ্রভুর পদবী কি বলো? মহাপ্রভু কার ছেলে? বাবার নাম কি? যেমন না মিশ্র। বাহ, এই তো জগন্নাথ মিশ্রের পুত্র হচ্ছে নিমাই পণ্ডিত। তাহলে পদবী কি? মিশ্র। এবার একটা কথাগুলো খুব মূল্যবান, এগুলো শোনো। আমরা ব্রাহ্মণ বলতে চট্টোপাধ্যায় বুঝি, মুখোপাধ্যায় বুঝি, গঙ্গোপাধ্যায় বুঝি, চক্রবর্তী বুঝি, ঘোষাল বুঝি। তারপর হালদারদের মধ্যেও কিছু ব্রাহ্মণ আছে, রায়দের মধ্যে ব্রাহ্মণ আছে। তো যাই হোক, মিশ্র পদবী তিনি নিতে গেলেন কেন? ব্রাহ্মণের এত পদবী থাকতে তিনি মিশ্র পদবী নিতে গেলেন কেন? কারণ তিনি যে নিজেই মিশ্র। মিশ্র মানে রাধা কৃষ্ণের মিলিত তনু। অন্তরে কৃষ্ণ প্রেম, বাহিরে রাধার ভাবকার। যে চিনতে পেরেছে সে ভালোবাসে, আর যে চিনতে পারে নাই আমার মতন, সে আর ভালোবাসতে পারে না। চৈতন্য চরিতামৃতে সেই নামগুলো দেওয়া হলো যারা আমার গৌর হরিকে ভালোবাসতে পারে। তার মধ্যে ন্যায়রত্ন পণ্ডিত, বিদ্যারত্ন পণ্ডিত, তর্কলঙ্কা পণ্ডিত, বাচস্পতি পণ্ডিত। দেখবেন ইহ জগতে আমরা যে যেমন প্রকৃতির মানুষ, আমাদের বন্ধুত্ব ঠিক তেমন প্রকৃতির মানুষের সাথেই হয়। ভুল বললাম না ঠিক বললাম? যে যেমন তার বন্ধুত্ব হবে ঠিক তেমন প্রকৃতির মানুষের সঙ্গে। চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব হয়, মাতালের সঙ্গে মাতালের বন্ধুত্ব হয়, আর সাধুর সঙ্গে সাধুর বন্ধুত্ব হয়। কিন্তু বৈষ্ণব শাস্ত্র বলছে, চোর ডাকাত গুন্ডা বদমাস মাতাল যদি একবার সাধুর চরণধলি অঙ্গে মাখতে পারে,
তার যদি সুকৃতি থাকে সেই সুকৃতির ফলেও সেও একদিন হয়তো সাধু হয়ে যায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গে জীবের কৃষ্ণ প্রাপ্তি। আজকে ন্যায়রত্ন বিদ্যারত্নকে ডেকে বলছে, ও ভায়া, আরে ও ভায়া, ওই জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। চড়ে চড়ে মাস্ত তো ভাই হয় না, দ্বিতীয় জন্ম যে তুমি ঠিকই বলেছ ভাই। শুধু কুপুত্রই নয়, এই গোটা ব্রাহ্মণ সমাজের কাছে একটা কুলাঙ্গার হয়ে দাঁড়িয়েছে নিমাই। আরে ভায়া, নিমাইয়ের আর কি দোষ বলো? গোটা নদিয়া নবদ্বীপের মানুষগুলোই তোকে মাথায় তুলে রেখেছে, শুনলে কাটা একেবারে জ্বলে যায়। আবার তারা বলে কিনা নিমাইয়ের মতো নাকি ছেলেই হয় না। পদকর্তা একবার সে দাঁড়িয়ে বলছেন, কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, আহা, কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরি উহার সোনার বর্ণনা, আবার বাহিরি উহার সোনার বর্ণনা, ভিতরি উহার কালো মনে। কে বলে গৌরাঙ্গ ভালো ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে দেখিতে আবার বাহিরে দেখিতে সরলা সুন্দর, আবার বাহিরে দেখিতে আজি সরল সুন্দর। মায়েরা নিমাইকে দেখেছো কখনো? এসেছে তোমাদের পাড়ায় এসেছে? নাইলে আর কীর্তন হলো কি করে? যার নয়ন আছে সে দেখতে পায়, যার নয়ন নাই সে দেখতে পায়। তা মহাজন কি বলছেন? বাহিরে দেখিতে সরলা সুন্দর, আবার যে মতি পটেতে আঁকা, আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে উহার তিন ঠাই তিনবার। আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠায়ে তিনবার। আবার ভিতরে ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠাই তিনবার। আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাই
বাচস্পতি। নদিয়ার নিমাই যে ছেলে ভালো নয় তুমি বুঝলে কেমন? বলে বুঝবো না। সারাদিন ধরে নবদ্বীপের এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায় ঘুরে বেড়ায়, আর যেখানে নারী জাতি দর্শন করে ওই নারী জাতির বদন পানে চেয়েছে কি করে জানো? বলে কি করে? ও যে হাসিয়া হাসিয়া রমণীর পানে, হাসিয়া হাসিয়া রমণীর পানে, যে হাসিয়া হাসিয়া রমণীর পানে, ও যে হাসিয়া হাসিয়া রমণীর পানে, বলে বঙ্কিম নয়নে হাসিয়া হাসিয়া রমণীর পানে, নয়নে হাসিয়া হাসিয়া রমণীর পানে। শুধু রমণীর পানে চায় না, আর কি করে? হরি হরি বলি আপনি নাচিয়া, হরি হরি বলি আপনি নাচিয়া, হরি হরি বলি আপনি নাচিয়া, ও যে হরি বলে আর হরি বলা, হরি বলে আর হরি বলা, ও যে হরি বলে আর হরি বলা, মুখে হরি বলে আর হরি বলা, হরি বলতে বলতে ধুলাই গড়াগড়ি যায়, হরি বলে আর হরি বলায়, হরি বলতে বলতে ধুলাই গড়াগড়ি যায়, হরি বলে আর হরি বলা, হরি বলতে বলতে ধুলাই গড়াগড়ি যায়, বলে মুখে হরি হরি বলে, বলতে বলতে গড়াগড়ি যায়, হরি 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 বলে, হরি বলতে বলতে ধুলায় গড়াগড়ি হরি যায়, হরি বলে আর হরি বলা, হাসিয়া হাসিয়া রমণীর পানে, হাসিয়া হাসিয়া রমণীর পানে, হাসিয়া হাসিয়া রমণীর পানে বঙ্কিম নয়নে চাই, হরি হরি বলি নিজে নাচিয়া কলি জীবেরে নাচায়। আচ্ছা বলুন তো ওমা, চোরা কোনোদিনও ধর্মের কাহিনী শোনে? শোনে? আমার কথার উত্তর দিন। তাকে যতই ধর্মের কাহিনী শোনানো যাক না কেন, চোরা শোনে? তো ওই নবদ্বীপের ওই ন্যায়রত্ন বিদ্যারত্ন ওরা ঠিক তেমন ছিল। ন্যায়রত্ন বলছে, বিদ্যারত্ন আমার হাতে এটা কি দেখেছ? ও বাবা, এ তো দেখছি মস্ত বড় একটা লাঠি। এই লাঠিটা দিয়ে আবার তুমি কি করবে? ওই যে শিবা সঙ্গনের দরজা বন্ধ করে কীর্তন করছে না নিমাই, যেই সকাল হবে কীর্তন সমাপন করে ও তো ঠিক ওর মায়ের কাছে যাবে, আর দরজাটা যখন খুলে বেটা বেরোবে এই লাঠিটা দিয়ে মারবর মাথা। ও বাবা, বিশাল সাহস দেখছি। কাকে মারবে? নিমাইকে। আচ্ছা নিমাইয়ের কটা চোখ বলো তো? তুমি তো নিমাইকে মারবে, নিমাইয়ের কটা চোখ? বলে কেন দুটো? আর তোমার কটা চোখ? আমারও দুটো। বাবা ভাই তো অঙ্কে পাকা। দু চোখ কচক হয়? চার চোখ। দু চোখ হয় চার চোখ, আর চার চোখ হয় এক মন। তুমি তো নিমাইকে মারতে যাবে, আর নিমাইয়ের দু চোখ যদি একবার তোমার দু চোখে পড়ে যায়, তোমার মারা তো দূরের কথা, তুমি ওই চরণে শরণ নেবে গো। তাই বুঝি? তাহলে না মেরে তো আমি ঘরে যাবো না। বলে ঘাড় কেন কাত, আমি এক যা। না মেরে তো আমি ঘরে যাবো না, যেভাবে হোক যেমন করে কীর্তন বন্ধ করতেই হবে। নেমাইকে মারবো না, মারবোই নিতাইটাকে।
আসতে নিমাইয়ের যাও কাছে যাওয়া যাবে, নিতাইয়ের কাছে তো তুমি যেতেই পারবে না। কারণ এই নবদ্বীপে ওকে সবাই কি বলে ডাকে জানো তো? পাগলা নিতাই। আর নিতাইয়ের গায়ের বাতাসটা যদি কারোর গায়ে লেগে যায়, তার দশাটাও নিতাইয়ের মতন হয়ে যায়। ওই নিতাই যে স্থান থেকে চলে, ওই নিতাইয়ের গায়ের বাতাস যদি কারোর গায়ে লেগে যায়, তার দশাটাও নিতাইয়ের মতন হয়ে যায়। বলে তাহলে কীর্তন বন্ধ হবে কি করে? এই নবদ্বীপের ব্রাহ্মণেরা মেতে উঠল, যে ভাবক যেমন করে হোক নিমাইয়ের কীর্তন বন্ধ করতে যেতে হবে মলায়চাঁদ কাজীর দরবারে। আমরা যখন পারবো না, কাউকে দিয়ে তো কাজটা করাতে হবে। তৎকালীন দিনে নবদ্বীপের শাসনকর্তা ছিলেন মলায়চাঁদ কাজী সাহেব। ওপারটা হচ্ছে নবদ্বীপ, যারা গেছেন, মাঝখানে সুরধনী গঙ্গা, আর এপারটা হচ্ছে মিয়াপুর, অর্থাৎ পরে হয়েছে মায়াপুর। মায়াপুর থেকে নবদ্বীপে যেতে গেলেও গঙ্গা পার হতে হবে, আবার নবদ্বীপ থেকে মায়াপুরে যেতে গেলেও গঙ্গা পার হতে হবে। এখন জলটা যখন পার হবেন, লক্ষ্য করে দেখবেন জলের দুটো রং। কখনো খেয়াল করে দেখেছেন? হ্যাঁ, তাহলে মনে পড়ছে এই দুটো রং কেন? একদিকে বলা হয় গঙ্গা যমুনার সংমিশ্রণ, আর একদিকে বৈষ্ণব কবির চিন্তাধারায় বললেন আমার গৌর হরি একদিকে রাধার একদিকে কৃষ্ণ, অর্ধেক কৃষ্ণ অর্ধেক রাধা, তাই অর্ধেকটা কালো অর্ধেকটা সাদা। এখন তখনকার দিনে পারাপারের ব্যাপার খুব একটা সহজ ছিল না। এখন যেমন পার হওয়া যায় গাড়ি নিয়ে গেলে গৌরাঙ্গ সেতু, আর এমনি যদি কেউ ঘাট থেকে পার হয় স্বরূপগঞ্জের ঘাট থেকে, তাহলে তাকে নৌকায় করে পার হতে হবে। তো নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজপতিগণ তারা মনে মনে চিন্তা করছে কাজী সাহেবের কাছে যেতে গেলে রাতের অন্ধকারে যেতে হবে। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ওগো নদীয়ার পাষণ্ড তারা, দেখো দেখো নদীয়ার পাষণ্ড তারা, ওগো জলে পুরে মরে আজি নদিয়ার পাষণ্ড তারা, আজি জলে পুড়ে মরে, সবে মিলে আইলে নই কাজীর দুয়ারে দুয়ারে, আবার সবে মিলে ও গোয়াইলে কাজীর দুয়ারে দুয়ারে, সবে মিলে আইলে নই কাজীর দুয়ারে দুয়ারে। আজি সবে মিলে আইলে নয় আজির দুয়ারে। নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজপতিগণ যখন মলায়চাঁদ কাজীর দরবারে এসে দাঁড়িয়েছে, তখন নিশিটা প্রভাত হয়ে এসেছে। মলায়চাঁদ কাজীর দরবারে দাঁড়িয়ে ব্রাহ্মণ সমাজ বলে উঠল, জয় হোক মলায়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক মলায়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক মলায়চাঁদ কাজীর, জয় হোক। জয় হোক, জয় হোক। মলায়চাঁদ কাজীর গোলাম গোলাম হোসেন চমকে উঠলেন, এ কি দেখছি? কালে কালে হলো কি গো? যে নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজপতিগণ যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে না,
যারা আমাদের দেখলে গঙ্গা স্নান, যারা আমাদের ছায়া মারালে প্রায়শ্চিত্ত করে, আজ তারা কিনা হুজুরের দরবারে দাঁড়িয়ে